আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিলটিকে সরকার পরীক্ষা নিরীক্ষার জন্য আজ যৌথ সংসদীয় কমিটির কাছে হস্তান্তর করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করবেন। ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বিরোধীরা বিকৃত করছে বলে সরকার অভিযোগ করেছে। মুম্বাইয়ের কাছে গত সন্ধ্যায় নৌকা দুর্ঘটনায় প্রাণহানির খবরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। কাতারের দোহায় আজ থেকে শুরু হতে চলেছে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ। আসছে বিস্তারিত খবরে। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিলটিকে সরকার পরীক্ষা নিরীক্ষার জন্য আজ যৌথ সংসদীয় কমিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত এই কমিটিতে 21 জন লোকসভার এবং 10 জন রাজ্যসভার সাংসদ থাকবেন। এদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপির পিপি চৌধুরী, অনুরাগ সিং ঠাকুর, পুরুষোত্তম রূপালা, কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, মনীষ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি, এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে। 2024 সালের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির একটি শুনানি গতকাল অনুষ্ঠিত হয়। লোকসভার সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে সদস্যরা অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্যদের মতামত শোনেন। অবৈধভাবে দখলীকৃত ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার সহ এগুলিকে যথাযথ হিসেব নিকেশ বৈদ্যুতিন পদ্ধতিতে করা নিয়ে একগুচ্ছ সংস্কার প্রস্তাবিত এই বিলে করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করবেন। বৈঠকে উপরাজ্যপাল মনোজ সিনহা ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা শাখার নির্দেশক তপন ডেকা উপস্থিত থাকবেন। এই কেন্দ্রশাসিত অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য গৃহীত কৌশলগুলির পর্যালোচনা করা হবে। শ্রী শাহ এর আগে 16 জুন এ ধরনের আরেকটি বৈঠকে পৌরোহিত্য করেছিলেন। ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যকে বিরোধীরা বিকৃত করছে বলে সরকার অভিযোগ করেছে। সংসদ ভবনে সাংবাদিকদের কাছে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, শ্রী শাহর রাজ্যসভার বক্তব্যের একটি সামান্য অংশকে ছড়িয়ে দিয়ে গণ্ডগোলের চেষ্টা করা হচ্ছে। তিনি এর তীব্র নিন্দা করেন। বিষয়টি নিয়ে সংসদের উভয় সভার কাজকর্মে ব্যাঘাত ঘটানোর জন্য তিনি বিরোধীদের সমালোচনা করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ অনুরাগ সিং ঠাকুরও বিষয়টি নিয়ে কংগ্রেসের সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণী বিরোধী, তা শ্রী শাহ প্রকাশ্যে এনেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন এই অভিযোগ তুলে বিরোধীদের হৈ হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশন গতকাল মুলতবি হয়ে যায়। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 2টায় লোকসভার অধিবেশন বসলে প্রিসাইডিং অফিসার বিভিন্ন ইস্যুতে বিরোধীদের আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দেন। বিরোধী সাংসদরা শ্রী শাহর ক্ষমা প্রার্থনার দাবিতে সরব হন। সরকার ও বিরোধী পক্ষের সদস্যদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ চলতে থাকলে অধিবেশন দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও চিত্রটা ছিল একই রকম। উচ্চ কক্ষের অধিবেশন দুপুর 2টায় ফের বসলে বিরোধী সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সংসদ বিষয়ক মন্ত্রী তাদের শান্ত হওয়ার এবং তালিকাভুক্ত বিষয়গুলির ওপর আলোচনার অনুরোধ জানালেও হৈ হট্টগোল চলতে থাকে। তিনি বলেন, শ্রী শাহর বক্তব্যকে বিকৃত করে ভিডিও ক্লিপ ঘোরাফেরা করছে। রাজ্যসভার নেতা জে.পি. নাড্ডাও একই মত ব্যক্ত করেন। অন্যদিকে উচ্চকক্ষের বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, সরকার তপশিলি জাতি উপজাতি বিরোধী কাজ করছেন। বর্ষিয়ান নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় তার বক্তব্যকে বিকৃত করে পেশ করার জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে শ্রী শাহ বলেন, কংগ্রেস দল বিভিন্ন সময় নানা বিবৃতিকে বিকৃত করে অযথা গোলমাল পাকিয়েছে। সংসদের সংবিধান নিয়ে আলোচনায় কংগ্রেসের সংবিধান এবং সংরক্ষণ বিরোধী মনোভাব ফুটে উঠেছে। জরুরি অবস্থা জারি করে কংগ্রেস সমস্ত সাংবিধানিক মর্যাদা লঙ্ঘন করেছিল বলেও শ্রী শাহ মন্তব্য করেন। कांग्रेस पार्टी आम्बेडकर जी विरोधी पार्टी है। कांग्रेस पार्टी आरक्षण विरोधी पार्टी है। कांग्रेस पार्टी संविधान विरोधी पार्टी है। कांग्रेस पार्टी ने आपातकाल डालकर संविधान के सारे मूल्यों की धज्जियां उड़ा दी। न्यायपालिका का हमेशा अपमान किया, सेना के शहीदों का अपमान किया और भारत की भूमि तक को संविधान तोड़कर विदेशी देशों को देने की हिमाकत कांग्रेस पार्टी के शासन में हुई। प्रधानमंत्री नरेंद्र मोदी
বলেছেন, অমিত শাহ সংবিধানের রূপকারকে অপমানিত করার যে অন্ধকারময় ইতিহাস কংগ্রেসের রয়েছে তা ফাঁস করে দিয়েছেন বলেই তাঁদের এই আচরণ। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস যদি মনে করে তাদের নষ্ট হয়ে যাওয়া চিন্তাভাবনা দিয়ে বহু বছর ধরে চালিয়ে আসা ত্রুটি, বিশেষত শ্রী আম্বেদকরকে অসম্মান করার বিষয়টিকে চাপা দিতে পারবে, তবে তারা ভুল করছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মুম্বাইয়ের কাছে এক নৌকো দুর্ঘটনায় গত সন্ধ্যায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। রায়গড় জেলার উড়ানের কাছে এলিফ্যান্টা গুহায় যাওয়ার পথে একটি ব্যক্তিগত ফেরি নৌকা ডুবে গেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস জানিয়েছেন, নিহত 13 জনের মধ্যে 10 জন সাধারণ মানুষ এবং বাকি 3 জন নৌবাহিনীর সদস্য। অপর 2 জন গুরুতর আহত হয়ে নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন। নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গতকাল দেবেন্দ্র ফডনবিস জানান, নৌবাহিনীর একটি দ্রুতগতির নৌকোর সঙ্গে যাত্রীবাহী নৌকোর সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা। নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং সমুদ্র পুলিশ উদ্ধার কাজে তৎপরতা চালাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে বিস্তারিত খবর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে 50,000 টাকা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও মৃতদের পরিবার প্রতি 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন দেবেন্দ্র ফডনবিস। নৌবাহিনীর দ্রুত গতির নৌকার বিরুদ্ধে কোলাবায় একটি FIR দায়ের করা হয়েছে। তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় 28 জন মৎস্যজীবীকে বাহরিন মুক্তি দিয়েছে। সেপ্টেম্বর মাসে এরা বাহরিনের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করায় 6 মাসের জন্য জেলবন্দী হয়। পরে কূটনৈতিক স্তরে সফল আলাপ আলোচনার জন্য সাজার মেয়াদ কমিয়ে 3 মাস করা হয়। পুরো প্রক্রিয়ায় বাহরিনের ভারতীয় দূতাবাস মৎস্যজীবীদের সব ধরনের সহায়তা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্করের 7ই ডিসেম্বর বাহরিন সফরের সময় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বাহরিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনোদ কে জেকভ জানিয়েছেন, সেদেশের বিদেশ মন্ত্রক পুরো প্রক্রিয়ায় ভারতকে সহযোগিতা করেছে। আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা NIA 4টি রাজ্যে তল্লাশি অভিযান চালিয়েছে। এর মধ্যে বিহারে 12টি, নাগাল্যান্ডে 3টি এবং জম্মু কাশ্মীর ও হরিয়ানায় 1টি করে জায়গায় তল্লাশি চালানো হয়। অভিযান শেষে NIA-র 315 বোর রাইফেল সহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করে। এছাড়াও কিছু বৈদ্যুতিন যন্ত্রপাতি, একটি গাড়ি ও নগদ 13,94,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, নাগাল্যান্ড সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য থেকে AK-47 রাইফেল চোরাচালানের একটি মামলার তদন্তের সময় এই অভিযান চালানো হয়। অভিযুক্ত ব্যক্তি গত কয়েক বছর ধরে অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। চোরাচালান প্রক্রিয়াটি বিহারের মধ্য দিয়ে করা হতো। আয়কর বিভাগ 2024-25 অর্থবর্ষে সরাসরি কর হিসেবে 19,21,000 কোটি টাকা সংগ্রহ করেছে। এটি একই সময়ে 2023-24 আর্থিক বছরের তুলনায় 20.32% বেশি। সংগ্রহের মধ্যে 9,24,000 কোটি টাকার বেশি কর্পোরেট কর এবং 9,53,000 কোটি টাকা নন কর্পোরেট ট্যাক্স রয়েছে। কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 এবং 22 ডিসেম্বর কুয়েত সফর করবেন। 43 বছরের মধ্যে এটি হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম কুয়েত সফর। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী কুয়েতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। তিনি কুয়েতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মত বিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ভারত এবং কুয়েতের মধ্যে ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা অর্থনৈতিক এবং জনসাধারণের মধ্যে সংযোগকে মজবুত করেছে। প্রধানমন্ত্রী 29 ডিসেম্বর আকাশবাণীতে তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ এবং বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 117তম পর্ব। 1800-117800 এই নিঃশুল্ক নম্বরে যে কেউ এই অনুষ্ঠানের জন্য তাদের চিন্তাভাবনা এবং পরামর্শ জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যেতে পারে, তবে তা এ মাসের 27 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। কাতারের দোহায় আজ থেকে শুরু হতে চলেছে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ। জুনিয়র বিভাগে 20 এবং যুব বিভাগে 20, মোট 40টি ইভেন্ট অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতায়। 28 সদস্যের ভারতীয় দলে 15 জন জুনিয়র অ্যাথলিট। মার্টিনা দেবী মাইবাম এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 18 বছর বয়সী এই ভারোত্তোলক জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্ন্যাচে 101 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 136 কেজি, মোট 237 কেজি উত্তোলন করে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন। এবছরের
সালের IWF জুনিয়র বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পুরুষদের 55 কেজি বিভাগে ধানুষ লোগানাথন ব্রোঞ্জ পেয়েছেন। এই প্রতিযোগিতায় এদের পদক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার, এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিলটিকে সরকার পরীক্ষা নিরীক্ষার জন্য আজ যৌথ সংসদীয় কমিটির কাছে হস্তান্তর করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করবেন। খবর শেষ হলো।